নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আলোচনা করব ডব্লিউবি কেপি এবং ক্লাস 6 এক্সামিনেশনের জন্য তোমাদের যে জিকে সিরিজটা আমরা স্টার্ট করতে চলেছি তারই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এর আগের ক্লাসগুলো হয়তো দেখে নিয়েছো। এর আগের ক্লাসেও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তোমাদের ডব্লিউবি, ক্লাস 6 এবং তোমাদের কলকাতা পুলিশ এক্সামের জন্য। তো যদি না দেখে থাকো এখনই চ্যানেলে গিয়ে আমাদের ক্লাসগুলো তোমরা তাড়াতাড়ি দেখে নাও। আজকে যে কোশ্চেনগুলো আমাদের শুরু হবে সেই কোশ্চেনগুলোর ফার্স্ট কোশ্চেন যেটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের শুরু হবে। তার আগে বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও যদি নতুন হয়ে থাকো, এবং বেল আইকনটা প্রেস করে রাখো যাতে নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর ক্লাস 7 এক্সামে যে আগের বছরের কোশ্চেনগুলো সেগুলো কালকে থেকে তোমাদের ফার্স্ট যে 2019 সালের যে কোশ্চেন সেগুলো তোমাদের চলে আসবে। 40টা করে কোশ্চেন ছিল ক্লাস 6-এ, সেগুলো সব জিকের কোশ্চেন নিয়ে কাল থেকে আলোচনা করব। আর তোমাদের জন্য ম্যাথের একটা ক্লাস আনতে চলেছি, যেটা হচ্ছে তোমাদের প্রফিট লস থাকবে। প্রফিট লস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, টাইপগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, টাইপ ভিত্তিক আলোচনা হবে, একেবারে বেসিক থেকে আলোচনা করা হবে। সম্পূর্ণ চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। মোটামুটি তোমাদের 7-8টা তোমাদের ক্লাস হবে, ছোট ছোট, মোটামুটি 25 মিনিট করে। তো ওর মধ্যেই কিন্তু তোমাদের সব কিছু কমন পেয়ে যাবে তোমাদের আপকামিং ক্লাস 6 এক্সামিনেশন, ডব্লিউবি কেপি কনস্টেবল এবং তোমাদের এসএসসি এমটিএস জিডি কনস্টেবল। ওকে, তো ফার্স্ট কোশ্চেন আজকের যেটা জিকের কোশ্চেন আছে, নীল বিদ্রোহের কোন নেতাকে বাংলার নানা সাহেব বলা হয়? নীল বিদ্রোহে কোন নেতাকে বাংলার নানা সাহেব বলা হয়? অপশান আছে রফিক মণ্ডল, দিগম্বর বিশ্বাস, বিষ্ণুপদ বিশ্বাস, রামরতন মল্লিক। তো এটা যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে রামরতন মল্লিক। রামরতন মল্লিক নীল বিদ্রোহের একজন নেতা, যাকে বাংলার নানা সাহেব বলা হয়। পরবর্তী কোশ্চেন, উড়িষ্যার কার নেতৃত্বে 1817 সালে পাইক বিদ্রোহ হয়েছিল? উড়িষ্যায় কার নেতৃত্বে 1817 সালে পাইক বিদ্রোহ হয়েছিল? যেটা হচ্ছে তিতুমির, সুইমুন্ডা, বিদ্যাধর মহাপাত্র, দিনু মণ্ডল। তো রাইট অ্যান্সার হবে বিদ্যাধর মহাপাত্র। তার নেতৃত্বে 1817 সালে কিন্তু উড়িষ্যায় পাইক বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, 1817। পরের কোশ্চেন, ফরাজি শব্দের অর্থ কী? ফরাজি শব্দের অর্থ কী? ঈশ্বরের সেনানায়ক, ইসলামের নির্দিষ্ট কর্তব্য, ইসলামের নির্দিষ্ট কর্তব্য, ধর্মযুদ্ধ নাকি নবজাগরণ? তো ধর্মযুদ্ধ, নবজাগরণ এগুলো কোনোটাই নয়, ঈশ্বরের সেনানায়কও নয়, সুতরাং ইসলামের নির্দিষ্ট কর্তব্য, এটা হচ্ছে ফরাজি শব্দের অর্থ। আচ্ছা, পরের কোশ্চেন আছে তিতুমির কোন আন্দোলনের নেতা ছিলেন? তিতুমির কোন আন্দোলনের নেতা ছিলেন? এটা আগের অনেকবার আলোচনা করে দিয়েছি। তো ফরাজি, খিলাফত, ওহাবি নাকি সন্ন্যাসী বিদ্রোহ? তো অবশ্যই ওহাবি আন্দোলনের নেতা কিন্তু ছিল তিতুমির, মির নিসার আলী বা তিতুমির। ঠিক আছে, যে পাশের কেল্লাও কিন্তু তৈরি করেছিল। আচ্ছা, পরের কোশ্চেন কী আছে, ফরাজি নেতা দুদু মিয়ার আসল নাম কি? গুরুত্বপূর্ণ, দুদু মিয়ার আসল নাম কি? অপশান অনুযায়ী তোমাদের দেখতে পাচ্ছ অপশানগুলো। তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা বলছি, মোহাম্মদ মহসিন আলাউদ্দিন মোহাম্মদ। এটা হলো কিন্তু দুদু মিয়ার আসল নাম। ইনিও কিন্তু ফরাজি আন্দোলনের নেতা। পরের কোশ্চেন, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস কোন বিদ্রোহের পটভূমিকায় রচিত? অর্থাৎ বঙ্কিমচন্দ্রের যে আনন্দমঠ উপন্যাস, এটা কোন বিদ্রোহের পটভূমিকায় যেটা রচনা করা হয়েছে? সেটা হচ্ছে কোল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ না মোপলা বিদ্রোহ? তো রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ। সন্ন্যাসী বিদ্রোহ বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের যে পটভূমিকায় সেটা রচিত। ঠিক আছে, আর আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এখনই সাবস্ক্রাইব করে নেবে যদি নতুন হয়ে থাকো, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং নোটিফিকেশান, এক্সামের যে কোশ্চেন পেপারগুলো সব কিছু ওখানে পেয়ে যাবে, এবং পিডিএফও ওখানে তোমরা পেয়ে যাবে। পরের কোশ্চেন আমাদের আছে, কোল বিদ্রোহে অন্যতম নায়ক কে ছিলেন? কোল বিদ্রোহের অন্যতম নায়ক কে ছিলেন? সিধু কানু, বিরসা না সুইমুন্ডা? তো এখানকার সিধু কানু তো সাঁওতাল বিদ্রোহের নেতা, সুতরাং সুইমুন্ডা ইনি কিন্তু কোল বিদ্রোহের নেতা ছিলেন, সুতরাং কোল বিদ্রোহের নেতা সুইমুন্ডা। পরের কোশ্চেন, দিনু মণ্ডল কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিল? দিনু মণ্ডল ইনি চুয়ার বিদ্রোহ, নীল বিদ্রোহ, পাইক বিদ্রোহ না কোনোটাই নয়? দিনু মণ্ডল ইনি কিন্তু নীল বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন, নীল বিদ্রোহ হবে রাইট অ্যান্সার। আজের সমস্ত কোশ্চেনগুলো আমরা এখন সিরিজগুলো আমাদের কিন্তু সব দেখতে পাচ্ছ তোমরা আধুনিক ভারতের ইতিহাস থেকে আমরা নিচ্ছি। তো এই সিরিজটা শেষ হয়ে গেলে তারপর আমরা অন্যান্য টপিকে আমরা চলে যাব। তোমাদের মধ্য ভারতের ইতিহাস এবং প্রাচীন ভারতের ইতিহাস এগুলো কভার করে দেবো, তারপর ভূগোল এবং সংবিধানগুলো আস্তে আস্তে কভার করা হবে। ঠিক আছে, আচ্ছা, পরের কোশ্চেন আছে, পলিগার বিদ্রোহে প্রকৃতপক্ষে কী ধরনের বিদ্রোহ ছিল? কৃষক বিদ্রোহ ছিল, নীল চাষিদের বিদ্রোহ, সংস্কার বিদ্রোহ না উপরে কোনোটাই নয়? তো এটা যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে কৃষক বিদ্রোহ ছিল কিন্তু পলিগার বিদ্রোহের যে প্রকৃতপক্ষে
কী ধরনের বিদ্রোহ? না কৃষক বিদ্রোহ, পরিবার বিদ্রোহটা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, কোন জায়গায় সাঁওতালরা দামিনী কহি বলতো? অর্থাৎ কোন জায়গাটাকে সাঁওতালরা দামিনী কহি, দামিনী কহি কথার অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। তো দামিনী কহি বলতো সাঁওতালরা কোন জায়গাটা? তো অপশান আছে ধলভূম, পালামাউ, রাজমহল পাহাড় নাকি হাজারিবাগ। তো দামিনী কহ যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে রাজমহল। এটা বিহারের রাজমহল যে পাহাড় সেটা কিন্তু এই সাঁওতালরা এই অঞ্চলটাকে কিন্তু বলতো দামিনী কহ, অর্থাৎ পাহাড়ের প্রান্তদেশ। পরবর্তী কোশ্চেন আছে, বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? বাংলার তারিকা আন্দোলনের নেতাকে দুদু মিয়া, তিতুমির, হাজি শরিয়াতুল্লাহ, সৈয়দ আহমেদ। তো এটা রাইট অ্যান্সার হবে কিন্তু তিতুমির। তিতুমির বাংলা তারিকা আন্দোলনে কিন্তু নেতা ছিলেন। আচ্ছা, পরের কোশ্চেন আছে, পরবর্তী কোশ্চেন আছে আমাদের ভিল বিদ্রোহ। ভিল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? ছোটনাগপুর মালভূমি, সিংভূম, সাতারা না খানদেশ? তো ভিল বিদ্রোহ যেটা হয়েছিল সেটা কিন্তু খানদেশে হয়েছিল। ঠিক আছে, খানদেশে হয়েছিল কিন্তু ভিল বিদ্রোহ। আচ্ছা, পরবর্তী আছে আমাদের মোপলা বিদ্রোহ। মোপলা বিদ্রোহ কত সাল? যেটা হচ্ছে 1921-এর মোপলা বিদ্রোহ। এটা শুরু হয়েছিল কোন জায়গায়? আসামে, কেরালাতে, পাঞ্জাবে নাকি বাংলায়? তো 1921-এর যে মোবলা বিদ্রোহ সেটা সংগঠিত হয়েছিল বা যেটা বিদ্রোহ শুরু হয়েছিল সেটা কিন্তু আমাদের কেরালাতে শুরু হয়েছিল। সুতরাং কেরালা হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আছে, কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সহায়তা করেছিলেন? কোন সাংবাদিকের কথা বলেছে? অর্থাৎ সর্বতোভাবে নীল বিদ্রোহকে সহায়তা করেছিল যে সাংবাদিক তিনি কে? কারণ এই নীল বিদ্রোহের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। নীল বিদ্রোহটা একটু ভালো করে দেখে নেবে, পরবর্তীকালে আমরা এটা নিয়ে একটু আলোচনা করে দেবো ডিটেলসে। তো এখন দেখে নিই কোশ্চেন অ্যান্সার, যেটা হচ্ছে অপশান শিশির কুমার ঘোষ, হরিশচন্দ্র মুখার্জি, বারীন্দ্র ঘোষ নাকি বিপিন চন্দ্র পাল। তো যে সাংবাদিক তিনি ছিলেন কিন্তু হরিশচন্দ্র মুখার্জি। ইনি সেই সাংবাদিক যিনি এই নীল বিদ্রোহকে সহায়তা করেছিলেন তার পত্রিকার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে। ঠিক আছে, তিনি এই পত্রপত্রিকার মাধ্যমে কিন্তু এই নীল বিদ্রোহকে তুলে ধরেছিলেন। পরের কোশ্চেন আছে, নীলদর্পণ কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? নীলদর্পণ ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, রেভ জেমস লং যেটাকে আমরা বলি, আর হরিশচন্দ্র মুখার্জি নাকি কালীপ্রসন্ন সিংহ। তো রাইট অ্যান্সার হবে নীলদর্পণের ইংরেজি অনুবাদ করেছিলেন কিন্তু মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, পরের কোশ্চেন আছে, কোন বড়লাটের আমলে বঙ্গভঙ্গ রদ হয়েছিল? আচ্ছা, বঙ্গভঙ্গ রদ হয়েছিল বলেছে। তো বঙ্গভঙ্গ রদ হচ্ছে সালটা কত? 1911 সালে কিন্তু বঙ্গভঙ্গ রদ করা হচ্ছে। সেই সময় যে বড়লাট ছিলেন বা গভর্নর জেনারেল ছিলেন তিনি হচ্ছেন লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ তার আমলে কিন্তু বঙ্গভঙ্গ রদ করা হচ্ছে। তো বঙ্গভঙ্গ যদি শুরু হয়েছিল যে সালটা সেটা কিন্তু 1905-এ। ঠিক আছে, আর 1911-তে রদ হচ্ছে এবং সেই সময় গভর্নর জেনারেল ছিলেন কিন্তু লর্ড হার্ডিঞ্জ। পরের কোশ্চেন আছে, কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গোষ্ঠী দ্বন্দ্ব দেখা গিয়েছিল বা দেখা যায়? কংগ্রেসের কোন অধিবেশনে? তো অপশান আছে কি? সুরাট, লাহোর, বোম্বে, কলকাতা। তো কংগ্রেসের সুরাট অধিবেশনে কিন্তু প্রথম গোষ্ঠী দ্বন্দ্ব দেখা গিয়েছিল, সুরাট অধিবেশনে। পরের কোশ্চেন আছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম দিকে নরমপন্থীরা কী চাইতেন? তো অপশানগুলো তোমরা একবার দেখে নাও। এ অপশান, বি অপশান, অপশান নাম্বার সি, অপশান নাম্বার ডি। তো রাইট অ্যান্সার হবে কিন্তু অপশান নাম্বার এ, যেটা আছে শান্তিপূর্ণভাবে ব্রিটিশ সরকারকে তাদের দাবি জানাতে। অর্থাৎ নরমপন্থীরা প্রথমে যেটা চেয়েছিল শান্তিপূর্ণভাবে ব্রিটিশ সরকারকে তাদের দাবিটা জানাতে চেয়েছিল। পরের কোশ্চেন আছে, স্বরাজ্য দল কোন আন্দোলনের ব্যর্থতার পরে গঠিত হয়েছিল? স্বরাজ্য দল কোন আন্দোলনের ব্যর্থতার জন্য গঠিত হয়েছিল? স্বরাজ্য দল যেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন নাকি স্বদেশী আন্দোলন। তো অ্যান্সার হবে অসহযোগ আন্দোলনের ব্যর্থ যখন হয়ে গিয়েছিল তারপরে কিন্তু স্বরাজ্য দল গঠন করা হয়েছিল। ঠিক আছে, আর চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু তারাই কিন্তু এই দলটা গঠন করেছিল, এই স্বরাজ্য দল। ঠিক আছে, আচ্ছা, পরের কোশ্চেন আছে, গান্ধীজি এবং জওহরলাল নেহেরুর দৃষ্টিভঙ্গির তফাৎ কোথায় ছিল? অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং ডাইরেক্ট অ্যান্সার হচ্ছে তোমাদের ভারতের যে শিল্পায়ন সম্পর্কে কিন্তু এই দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা ছিল। গান্ধীজির দৃষ্টিভঙ্গি আলাদা ছিল এবং জওহরলাল নেহেরুর দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা ছিল। বাদবাকি সবগুলোতে তারা একই মনোভাব প্রকাশ করেছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে একটা। আচ্ছা, পরের কোশ্চেন, কংগ্রেসের কোন বার্ষিক অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন? আচ্ছা, কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন? হরিপুরা 1938, বেলগ্রাম যেটা হচ্ছে 1924, আর তোমাদের হচ্ছে কানপুর 1925, গুয়াহাটি 1926। তো বেলগ্রাম অধিবেশনে, এটা বেলগ্রাম ঠিক হয় না, এটা হলো বেলগাঁও। তো বেলগাঁও যে অধিবেশন
সেখানে কিন্তু গান্ধীজি 1924-এ সভাপতিত্ব করেছিলেন। এই একটা মাত্র সেশনে তিনি কিন্তু সভাপতিত্ব করেছিলেন গান্ধীজি। এটাই তার ফার্স্ট এবং লাস্ট। পরের কোশ্চেন কী আছে দেখি। নিচের কোন ভারতীয় জাতীয় রাজনীতিবিদ নরমপন্থী ছিলেন না? অর্থাৎ নরমপন্থী কারা কারা ছিল সেটা দেখতে হবে। কারা কারা ছিল না? দাদাভাই নৌরোজি, তিনি কিন্তু নরমপন্থী একজন নেতা। পরবর্তী যদি আমরা দেখি গোপালকৃষ্ণ গোখলে, তিনিও নরমপন্থী নেতা, এবং মহাদেব গোবিন্দ রানাডে, ইনিও নরমপন্থী নেতা। আর চরমপন্থীর মধ্যে পড়ছে কিন্তু বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায় আর বিপিন চন্দ্র পাল, এই তিনজন কিন্তু চরমপন্থী নেতা। আচ্ছা, পরের কোশ্চেন আছে আমাদের, তিনটি গোলটেবিল বৈঠকের মধ্যে কোনটিতে কংগ্রেস অংশগ্রহণ করেছিল? অর্থাৎ পরপর তিনটি যে গোলটেবিল বৈঠক হয়েছিল, এই তিনটি গোলটেবিল বৈঠকের মধ্যে কংগ্রেস কোনটাতে অংশগ্রহণ করেছিল? আমি সেটা বলে দিচ্ছি। সালটা হচ্ছে 1932। কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কিন্তু গান্ধীজি অংশগ্রহণ করেছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অনেকবার পরীক্ষায় এসেছে। আচ্ছা, পরের কোশ্চেন কী আছে দেখি। কত সালে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল, এস্টাবলিশমেন্ট হয়েছিল? তোমাদের পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট এস্টাবলিশড হয়েছিল তোমাদের 1907, 1953, 1855, 1905। তো রাইট অ্যান্সার হবে হচ্ছে 1853 সালে কিন্তু পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট এটা প্রতিষ্ঠিত হয়েছিল বা এস্টাবলিশড হয়েছিল। পরের কোশ্চেন আছে তোমাদের ভূমিরাজ্য যে সমস্ত ব্যবস্থাগুলো, যেটা হচ্ছে ভাইয়াচারি, মহলওয়ারি, রায়তওয়ারি, তোমরা পড়েছো হয়তো। তো অপশান আছে এখানে, কোশ্চেন আছে, ভাইয়াচারি ভূমি ব্যবস্থা প্রচলিত হয়েছিল কোথায়? বাংলাদেশে, বিহারে, পাঞ্জাবে নাকি উত্তরপ্রদেশ? তো অবশ্যই পাঞ্জাবে এটা হয়েছিল কিন্তু ভাইয়াচারি ভূমি ব্যবস্থা। আচ্ছা, পরের কোশ্চেন কী আছে? পরের কোশ্চেন আজকে এই পর্যন্তই ছিল। আর পরবর্তী কোশ্চেনগুলো আমরা খুব তাড়াতাড়ি আমাদের দিয়ে দেবো। এখন প্রতিদিন রেগুলার ক্লাস আসবে, কারণ তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি চলে আসছে, হয়তো আর 2.5 মাস মতো টাইম আছে। তো অবশ্যই চ্যানেলে নজর রাখবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক করবে ক্লাসগুলো। আর পরবর্তী যে ক্লাসগুলো আমাদের আসবে, কাল থেকে তোমাদের ক্লার্কশিপের একটা করে আগের বছরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। 2019 থেকে 2000 পর্যন্ত আমরা যাব। যতগুলো হয়েছে কোশ্চেন, তোমাদের 40টা করে কোশ্চেন হয় ক্লার্কশিপে, জিকের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কালকে 2019 সালের যে কোশ্চেনগুলো, সেই ক্লার্কশিপে 2019 সালে আসা জিকের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো চ্যানেলটা এখনই লাইক করে নাও এবং সাবস্ক্রাইব করে নেবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, সমস্ত পিডিএফ ওখানে পেয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো ওখানে সব জানতে পারবে। চলো, এখনকার মতো এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।